আমার জীবনে সবচেয়ে আলোড়ন তুলেছিল যে নামটি, সেটি হলো মেহমেদ জুবায়ের। একজন দায়িত্ববান সুপুরুষ, প্রচণ্ড সাহসী এবং মেধাবী এই মানুষটির নাম আমার হৃদয়ে সর্বক্ষণই জাগ্রত ছিল, এখনও আছে, তবে তার হৃদয়ের খুব গহীন ও গোপনে। ওনার সঙ্গে আমার পরিচয়টা ছিল একেবারে সর্বসাধারণ। দুজন অপরিচিত মানুষের মধ্যে দেখা হলে যেমনটা হয় ঠিক তেমনটা। আমি চুপচাপ স্বভাবের একঘেয়েমি মানুষ, হুঁ এবং হাতেই আমার বুলি সীমাবদ্ধ। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলার মতন অভ্যেস আমার নেই। ছোটবেলা থেকেই প্রচণ্ড চাপা এবং অমিশুক স্বভাবের হওয়াতে বরাবরই সামাজিকতা থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মোটেও প্রাণ খোলা স্বভাবের নই। নিজের সুখ দুঃখ নিজের মাঝে বন্দি রেখে জীবনে এগিয়ে চলা মানুষ। সে কারণেই হয়তো বা আমাদের মধ্যে এতটা অমিল। তিনি প্রচণ্ড সাহসী, আমি অতটাই ভীতু। নিজের পরিচয় সকলের সামনে তুলে ধরতেও আমার বুক কাঁপত। প্রথম পরিচয়ের পর আমি ওনাকে বেশ এড়িয়েই চলেছি। মেহমেদ সাহেবকে দেখলেই আমার নিজের দুর্বলতার কথা মনে হয়। আমি একজন মানুষকে ভালোবেসেছি, হৃদয় দিয়েছি, সেটা কি আমার দুর্বলতা নয়? এই তো সেদিন হোস্টেল থেকে বাড়ি ফিরছিলাম, হাতে ভারী ব্যাগের বোঝা। সেই পরিস্থিতিতেই আমাদের অকস্মাৎ দেখা। নিজের প্রথম প্রণয়কে সামনে দেখে আমার বুকের ভিতর অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি আবেগে ভেসে যাওয়ার মতন মেয়ে না, তাই বিনা বাক্যে দৃষ্টিনত করে ওনাকে এড়িয়ে চলে এলাম। আমার উপেক্ষায় হয়তোবা সাহেবের কিছু যায় আসবে না, কিন্তু আমার কাছে আমার আত্মসম্মানটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন যেন সব কিছু ছাড়িয়ে আমি আত্মসম্মানটাকে একটু বেশি মূল্য দিই। মেহমেদের সঙ্গে আমার সব কিছুতেই কেমন যেন অমিল। তিনি একজন সফল মেরিন ইঞ্জিনিয়ার, এদিকে আমি এখনো গ্র্যাজুয়েশনের গণ্ডিই পেরোতে পারলাম না। হিসাব বিজ্ঞানের গণিতের সমীকরণ আমাকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে আছে। বিপরীত স্বভাবের বলেই হয়তোবা আমি এত সহজেই তার নিকট দুর্বল হয়ে পড়েছি। আমি সব কিছুতেই পিছিয়ে পড়া লোক, কিন্তু মেহমেদের বাড়ি ভর্তি ট্রফি আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিতে আসা মেডেলে পরিপূর্ণ। মাঝে মধ্যে এ কারণে আমার নিজেকে মেধাশূন্য বলে মনে হয়েছে বারবার। মেহমেদের কাছে আমি কেউ না, কিছুই না। আমাদের অত্র এলাকায় মেহমেদকে সবাই চেনে, অবশ্য চেনার মতন একজন তিনি। এত তুখোড় মেধাবী একজন মানুষকে কেই বা না চিনবে? এদিকে আমি বালিশে মুখ গুজিয়ে ঘরে বসে থাকা ভেজা বিড়াল। আমার তো সেক্ষেত্রে বিশেষে মেহমেদকে হিংসে করে ঝলসে যাওয়ার কথা, কিন্তু আমার এই হৃদয় কেন যে মেহমেদের প্রণয়ে প্রমত্ত হলো? মেহমেদ জুবায়ের আমার জীবনে আসা এমন একজন পুরুষ যার চোখের অতলে আমি বারবার ডুব দিয়েছি। কতটা সূক্ষ্মভাবে আমি মেহমেদের নামক পুরুষটিকে কল্পনার তুলিতে এঁকেছি। অনেকবারই বলতে ইচ্ছে হয়েছে, মেহমেদ আপনি আমাকে ধরুন, আমি যে আপনার প্রণয় প্রহলিকায় হারিয়ে যাচ্ছি। সত্যিই যদি এভাবে মেহমেদকে বলতে পারতাম। আমার জীবনের অর্ধ শতাধিক সময় কেটেছে হোস্টেলে, তাই বাড়ির সামনাসামনি হওয়াতে মেহমেদের সঙ্গে সেভাবে দেখা হতো না। আমি এক চোখ অপেক্ষা নিয়ে বসে থাকতাম। এই বুঝি ভুলে ভালে এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য যদি আমাদের দেখা হয়। কিন্তু সেভাবে আমাদের দেখা হতো না। কালে ভদ্রে কসমিন কালে তাকে সেভাবে দেখতাম না। এত সুদর্শন একজন পুরুষের আমাকে নিয়ে ভাবার সময়ই বা কোথায়? কিন্তু আমার মন কেন সেদিন মানল না? হুট করেই হোস্টেল থেকে ছুটি ম্যানেজ করে ছুটলাম বাড়িতে। বিস্ময়কর বিষয় হলো, এলাকায় পা মারাতেই গাড়ি থেকে শুভ্র সাদা পোশাকে আমার প্রেমিক পুরুষের আগমন। আমি লজ্জায় মাথা নামিয়ে ফেললাম। তাড়াতাড়ি পাশ ঘেঁষে বাড়িতে চলে এলাম। মেহমেদকে দেখলেই আমার হৃৎকম্পন এত অস্বাভাবিক গতিতে বেড়ে যায় কেন? এটাই কি আসলে প্রেমে পড়ার অনুভূতি? এমনটাই বুঝি হয় প্রথম প্রণয়ে? আমাকে হঠাৎ এভাবে বাড়িতে ফিরতে দেখে দাদিন এবং বাবা দুজনেই চমকিত। আমি নিজেও অবশ্য চমকিত। দুপুরের খাবার টেবিলে বাবার তো কথার প্রসঙ্গে দাদিনকে বলেই ফেলেন মেহমেদের কথা। সব কিছু ঠিকঠাকই ছিল। এই মেহমেদের প্রসঙ্গটা আসলেই আমার খাবার খাওয়া থেমে গেল, হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। এই মেহমেদ জুবায়ের নামক মানুষটির নাম শুনলেই আমি এতটা ক্ষীণ, এতটা কমজোর হয়ে পড়ি কেন?
আমাদের বাড়িতে বাবার ঘরে একটা বড় ফ্রেমে দেওয়ালের পূর্ব দিকে একজন নারীর ছবি টাঙানো। অদ্ভুত বিষয়, প্রথম দেখায় ছবিটির নারীটিকে আমি অর্থাৎ লাবণ্য মনে হলেও সেটি আসলে আমি না। ছবিতে থাকা নারীটির গালের বাম পাশে কালো কুটকুটে একটা তিল মালা ফুটে উঠেছে। আমার গালে কোনো তিল নেই। এদিকটার কারণে ছবিটির নারীটি সম্পূর্ণরূপে ঠিকভাবে আমি বলা চলে না। নারীটি সত্যি বলতে ছবিটি যতটা না সুন্দর, বাস্তবে ততটাই সুন্দর। সামনাসামনি তো আরও বেশি সুন্দর। খুব ছোটবেলায় দেখেছিলাম তাকে, সেভাবে ঠিক মনে নেই, কিন্তু তিনি যে চোখ ধাঁধানো সুন্দরী তা যে কেউ বলে দিতে পারবে। আমার বারান্দায় বেশ কিছু গাছ আছে, অনেকটা ঝুলন্তভাবে দেওয়াল জুড়ে আছে তারা। আমার পরিবর্তে দাদিন এগুলোর দেখাশোনা করেন। দাদিন শুধু আমার না, বাবার লাগানো গাছগুলোর দেখাশোনা করেন। অনেকদিন বাড়িতে আসা হয় না বলে গাছগুলোর সেভাবে যত্ন নেওয়া হয় না। হাতগুলো যত্ন করব দেখে হাত দিতে রশি ছিঁড়ে নিচে গিয়ে পড়ল। আমি ওপর থেকেই কোনো এক ভদ্রলোকের চিৎকার শুনতে পেলাম। দৌড়ে নিচে নামতেই দেখলাম তিনি কোনো যেন-তেন ব্যক্তি নন, তিনি মেহমেদ জুবায়ের। অন্য সময় তাকে দেখে আমার বুকটা আনচান আনচান করলেও আজ তার বিপরীত ঘটল। আমার ইচ্ছে হলো দম ফাটিয়ে হাসতে, কিন্তু সৌজন্যতার খাতিরে সেটা পারলাম না। মুখে কাঠিন্যতা রেখেই তার সামনে গেলাম। বেচারার সাদা ইউনিফর্মে সাদা ভেজা মাটি দিয়ে তলিয়ে গেছে। বেচারা যে প্রচণ্ড লজ্জা এবং অস্বস্তিতে পড়েছে তা আর বলতে বাকি নেই। হায় রে টব, এত মানুষের মাথা, এত মানুষের শরীর থাকতে তুই এই একটা মানুষই খুঁজে পেলি দুনিয়াতে? ছি, তোর কি একটু লজ্জা লাগলো না এমন বেগানা একজন পুরুষ মানুষের গায়ে হামলিয়ে পড়তে? সেদিন থেকে আমি মেহমেদের নাম দিলাম মাটি মানব। এই মাটি মানবের কারণেই আজ আমার এই দশা। আমি যে কিনা কখনো কোনো ছেলে মানুষের দিকে ফিরেও তাকাইনি, সে কিনা এভাবে একজন মানুষের প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি সব সময় মেহমেদ নামক ব্যক্তিটির জন্য আমার বুকের ভেতর এমন কিছু অনুভূতি টের পাই, যেসব অনুভূতির স্বাদ আমি আগে কখনো পাইনি। প্রিয় মেহমেদ জুবায়ের, আপনি কি জানেন একজন তরুণীর নির্বিঘ্ন মনে আপনার প্রভাব ঠিক কতটা? দিন দিন নিজের প্রতি কেমন যেন উদাসীন হয়ে পড়ছি আমি। সব কিছুতে নিজেকে না, বরং মেহমেদকে খুঁজে পাই আমি। ব্যাপারটা আজকাল এমন দাঁড়িয়েছে যে আমি এদিকে তাকালেও মেহমেদ আর ওদিকে তাকালেও মেহমেদকে দেখতে পাই। মাঝে মধ্যে বলতে ইচ্ছে হয়, হে আমার প্রেমিক পুরুষ, হে আমার প্রিয় মাটি মানব, নিজেকে বাদ দিয়ে এদিকেও একটু দৃষ্টি দাও। তোমায় না পেয়ে এক যুবতী নারী যে ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু এসব কথা মনের ভিতরেই আটকে থাকে, মুখ ফুটে বলতেই পারি না। বিকেলে আজ আবার হোস্টেল চলে যাওয়ার কথা। সবকিছু তৈরি ঠিকঠাকই ছিল। মাঝ থেকে বাবা বেঁকে বসলেন। বাড়িতে আমার অবস্থান আরও 2 দিন বাড়ল। হোস্টেলের সচরাচর বন্ধু ও বান্ধবীদের সঙ্গেই খেতে বসা হয়, তবে বাড়ির ব্যাপারটা একেবারে ভিন্ন। দুপুরে বাবা সেভাবে সবসময় বাড়িতে থাকেন না, দাদিন একাই থাকেন বাড়িতে এই সময়টাই। দাদিন নিজেই আজ বাড়ি ফিরেছেন সকালবেলা। তিনি কাল ছিলেন আমার বড় চাচা আব্দুল কালামের বাড়িতে। আমার চাচাতো বোন আবিরার বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আবিরা প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে। এটা নিয়েই দাদিনের সকাল থেকে এত হুলুস্থুলুস। খাওয়ার পাতেও দাদিন এক কথা বারবার সামনেও তুলে ধরলেন। বাবা কিছুই বললেন না, তবে আমি স্বাভাবিকভাবেই বললাম, সবার তো আর সকলের প্রতি টান বা ভালোবাসা থাকে না। সবাই কি আর ভালোবাসতে পারে? অচেনা অজানা একটা মানুষের সঙ্গে তো হুট করেই সম্পর্ক গড়ে উঠতে পারে না। দাদিন কিছু বললেন না, তবে বাবা কেমন যেন চমকে উঠে আমার দিকে তাকালেন। আমার প্রতি বাবার এত বিস্ময় দেখে আমিও চমকে উঠলাম। বাবা এক ঘোরে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। বাবা প্রচণ্ড নিশ্চুপ নির্বিঘ্ন একজন মানুষ। ভিতর থেকে যে কেউই বলবে তিনি একজন কঠিন মানুষ, কিন্তু আমি জানি আমার বাবা কতটা নরম হৃদয়ের একজন মানুষ। আমার বাবার সম্পর্কে করা প্রতিটি প্রশ্নের উত্তর আমি হয়তো দিতে পারবো, তবে আমার মাকে নিয়ে করা কোনো প্রশ্নের জবাব আমার নিকট নেই। শেষ কবে তাকে দেখেছি তাও মনে নেই। কিছু কিছু আবঝাস স্মৃতি মনে আছে। বাড়িতে আসার পর থেকে আমার অবস্থান শুধু ঘর আর বারান্দা। সময় সাপেক্ষ মাঝে মধ্যে ছাদেও যাই, কিন্তু এবার আসার পর থেকে একবারও ছাদে যাওয়া হয়নি। ভেবেছিলাম আজ ছাদে উঠব। পরিকল্পনা মোতাবেক ছাদে গিয়ে আমি তাজ্জব, মেহমেদ নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠে এক পাশে সরে গেলাম। গভীরভাবে দেখলাম মেহমেদকে।
আচ্ছা, আমি যেভাবে মেহমেদকে এত খুঁটিয়ে খুঁটিয়ে গভীর দেখি কিংবা বিশ্লেষণ করি, মেহমেদও কি আমায় সেরকম কিছু ভাবে? মেহমান, তুমি কি আদৌ জানো লাবণ্য নামক এক তরুণীর জীবনে ঠিক কতটা অংশ জুড়ে তুমি আছো? আমার জীবনের সব কিছু শুরু থেকেই কেমন যেন অগোছালো ছিল। এবার আমার জীবনের আর একটা ঝড় নেমে এলো, যেই ঝড়ে আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেলাম। রাতে দাদিমার সঙ্গে ঘুমিয়েছিলাম, একেবারে পাশাপাশি দাদিমার শরীরে মুখ ডুবিয়ে ঘুমের অতলে ডুব দিয়েছিলাম। কে জানতো এটাই যে দাদিমার সঙ্গে আমার শেষ ঘুম। সকালে আমি ঘুম থেকে উঠলেও দাদিমা উঠলেন না। তার শরীরে হাত দিতেই চমকে উঠলাম। সারা শরীর বরফের মতন ঠান্ডা। নাকে হাত দিয়ে দেখলাম কোনো শ্বাস নিচ্ছেন না। আমার চিৎকারে বাবাও দৌড়ে এলেন। ডক্টর মৃত ঘোষণা করলেন দাদিমাকে। আমার জীবনে মায়ের পর মাতৃসম যেই মানুষটি ছিল, তাকেও আমি হারিয়ে ফেললাম চিরতরে। আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছিলাম। বাবাকে কি সান্ত্বনা দেব? আমি নিজেই তো নিজেকে বোঝাতে পারছিলাম না। বাবা আরো বেশি ভেঙে পড়লেন। সারা জীবন নিজেকে তিনি শক্ত মানুষ হিসাবেই সকলের কাছে ধরেছিলেন। এবার তিনি দমে গেলেন। আমিও আর এরপরে হোস্টেলে যাইনি। ডিপার্টমেন্ট হেডকে বিস্তারিত জানিয়ে হল ছেড়ে চলে এলাম। বাবাকে একা রেখে হোস্টেলে থাকা সম্ভব ছিল না। প্রতিদিন ক্লাসেও যেতাম না এরপর থেকে। সপ্তাহে 2 দিন বা 3 দিন যেতাম। বাবাকে একা থাকতে দিতাম না। বাবা নিজের প্রতি একটু উদাসীন হয়ে পড়লেন। তার সব খেয়াল কণাগুলো এবার আমার উপর এসে জমলো। হঠাৎই আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বসলেন মেহমেদের বাবা আলতাফ আঙ্কেল। আলতাফ আঙ্কেল মেহমেদের জন্য বাবার কাছে আমাকে চেয়ে বসলেন। আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম। এটা সত্যি যে আমি মন, প্রাণ এবং হৃদয় দুটোই মেহমেদকে চেয়ে এসেছি, কিন্তু মেহমেদকে বিচার বিবেচনা থেকে মেহমেদ আমাকে চেয়েছে কিনা তা আমি তো জানি না। জানার চেষ্টাও করিনি কখনো। মেহমেদ আমার সম্পর্কে কতটুকু জানে আমি তাও জানি না। আমি নিতান্তই একজন ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বাবা মার বিচ্ছেদের পরে আমার আর কখনো মায়ের সঙ্গে দেখা হয়নি। আর সত্যি বলতে ইচ্ছেও হয়নি তার সঙ্গে যোগাযোগ রাখার। বয়স আমার সবেমাত্র 3। সেভাবে কিছুই মনে করতে পারি না। আবছা আবছা মনে পড়ে আমার বড় ভাই আরশান ভাইয়ের কথা। তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন কিছুই জানি না আমি। আমার জীবনে বাবা ব্যতীত কেউ ছিল না কখনোই। দাদিমা আমার জীবনে খুব বড় একটা অংশ ছিল। আমি তাকেও হারিয়ে ফেলেছি। বাবা সবকিছু বিবেচনা করে রাজি হলেন মেহমেদের সঙ্গে আমার বিয়ের প্রসঙ্গে। সেদিন প্রথমবারের মতন মেহমেদ জুবাইর নামক পুরুষটি আমার বাড়িতে এলো। অতি সন্নিকটে থাকা সত্ত্বেও আমি তার নিকট একবারও তাকাতে পারিনি। আমার চোখের দুপাতায় অবস্থানরত লাজ লজ্জা আমার কোনোভাবেই মেহমাদের দিকে তাকাতেই দিচ্ছিল না। সময়টা অন্য হলে আমি বেহায়ার মতন মেহমাদের দিকে চেয়ে থাকতাম, কিন্তু এখন কেন যেন সেটা পারছি না। যাওয়ার আগে মেহমেদ একবার উঁচু গলায় আমায় ডেকে বসলো, লাবণ্য। আমি অবাক ও বিস্মিত। না চাইতেও আমি সাড়া দিয়ে ফেললাম। শরীরের গোপনে সৃষ্টরত কম্পদ মেহমেদ দেখল না। কথা বলার ছলে বারবার মেহমেদের চোখ দুটোর দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল এটা সত্যি না, এটা আমার মস্তিষ্কে করা এক অনুরূপ কল্পনা, এক সুন্দর সমুদ্রের ন্যায় গভীর দৃষ্টি আমি আজ অব্দি কখনো দেখিনি। সেই মুহূর্তে আমার বলতে ইচ্ছে হচ্ছিল, ওগো হে প্রেমিক পুরুষ, তোমার অক্ষি যুগলের দাপটে আমি যে পুড়ে যাচ্ছি বারংবার। বিয়ের দিনক্ষণ ঠিক করে সকলে যখন চলে গেল, আমি তখনও মেহমেদের কথাই স্মরণে রেখে দিচ্ছিলাম। এর পরের দিনগুলো ছিল আমার স্বপ্নের চেয়েও সুন্দর। আমি সারাটা দিন বয়ে যেত মেহমেদের অপেক্ষায়। কাজ শেষে মেহমেদ যতটুকু আমাকে সময় দিত, ততটুকু সময় যেন চোখের মুহূর্তেই শেষ হয়ে যেত। মেহমেদের পছন্দে বিয়ের প্রত্যেকটা জিনিস কিনেছিলাম আমি। এই দিনটার অপেক্ষায় অপেক্ষাকৃত ছিলাম আমি। আমার জীবনে এমন একজন মানুষ আসবে যে আমার ওপর নিজের অধিকার ফলাবে। আমি যার ওপর অধিকার বসাতো একটা কথা বলতে পারবো না, যে হবে সম্পূর্ণরূপে আমার। নিজের বলতে তো শুরু থেকে আমার কিছুই ছিল না। আমি ছিলাম বরাবরই শূন্য। আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন ছিল মেহমেদ ও আমার বিয়ের দিন। যে আমি কখনো হালকা রং ব্যতীত অন্য কিছু ছুঁয়েও দেখিনি, সেই আমি সেদিন নিজের অপছন্দ পছন্দ সব একপাশে রেখে মেহমেদের পছন্দের লাল রং নিজের গায়ে মুড়িয়েছিলাম। আমার ভাগ্যের মতন আমার হাতে মেহেন্দির রং দিয়েও মেহমেদের নামই লেখা ছিল।
ভাগ্য আমাকে বারবার নিরাশ করলেও এবার করল না। আমি আমার মেহমেদকে পেয়ে গিয়েছিলাম আজীবনের মতন। আমার মন সেদিন আবারও বলে উঠল, মেহমেদ, আমি যদি আবারও জন্মাতাম এই পৃথিবীতে, তবে তোমার ছায়াতরু হয়েই জন্মাতাম। যেখানে তুমি নেই সেখানে আমার যাতায়াত, আমার প্রয়োজনীয়তা অতি তুচ্ছ। বাবা আজ সকালে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়েছেন। আমি ঘর গোছাতে গিয়ে পুরনো কিছু ছবি অ্যালবাম পেলাম টেবিলের ওপরে। কত যত্ন করে রাখা ছবিগুলো, কিন্তু এই ছবির মানুষগুলো আমার জীবনে নেই। মায়ের কথা আবছা মনে আছে, ভাইয়ার কথা সেভাবে কিছুই খেয়াল নেই। আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় ভাইয়াকে একটু দেখার, কিন্তু সেটা হয়তো এই জীবনে আর কখনো সম্ভব না। বিয়ের পর মেহমেদকে আমি সেভাবে কাছে পাইনি। নিজের পড়াশোনা, তারপর বাবার দেখাশোনা করা, সব মিলিয়ে আমার সংসার জীবনের শুরুটা ছিল একেবারে অগোছালো। এর মধ্যে আঙ্কেল একবার বলেছিলেন মেহমেদের সঙ্গে কোয়ার্টারে গিয়ে উঠতে, তবে আমি চাইনি বাবাকে ছেড়ে যেতে। এই তো এভাবেই চলছে সংসার। সারাদিন কিংবা সারা সপ্তাহে মেহমেদ যতটুকু সময় আমাকে দেয় সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ সময়। সারা সপ্তাহের শেষে আমি শুধু ক্ষণিকের জন্যই মেহমেদকে কাছে পাই। আমি এই সময়টুকুর জন্য সারাটা সপ্তাহ ছটপট করি, তবে মেহমেদের ভিতরে আমি সেভাবে আমাকে কাছে পাওয়ার মতন আকুতি দেখিনি। আমি কি ভুল মানুষকে আমার জীবনে ঠাঁই দিলাম? প্রতিদিন বেলা করেই আমি একবার হলেও মেহমেদকে ফোন দিই, ওর নিঃশ্বাসের শব্দ শুনি, ওর কণ্ঠস্বর শুনি। এটাই আমার ভালো লাগা। সারাদিনের এত ক্লান্তি আমার নিমেষেই কেটে যায়। আজ সারাদিন আমি নিজের থেকে কোনো কল করিনি। ভেবেছিলাম মেহমেদ অবশ্যই ফোন করে একটা খবর নেবে, কিন্তু ঘটনাটি ঘটল তার বিপরীত। মেহমেদ নিজে থেকে কোনো কল দিল না। একপাক্ষিক এক অভিমানে আমি সেদিন সারাদিন ডুবে রইলাম। আমার মন বারবার বিষণ্ণতায় ডুবে যাচ্ছিল। আমি কি ভুল মানুষকে আমার জীবনে ডেকে আনলাম? খেতে বসে খাবার গলা দিয়ে সেভাবে নামছিল না। সেদিন রাতে বাবার সঙ্গে ছিলাম আমাদের বাড়িতে। মেহমেদ এখানে না থাকলে আমি আমাদের বাড়িতেই থাকি। বাবা বারবার আমার অন্যমনস্কতা লক্ষ্য করছিল। আমি কিছুটা নিজে থেকেই এড়িয়ে গেলাম সবকিছু। আমি চাইনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কেউ বিচরণ করুক। বাবা রাতে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলেন। জন্মদিন আমার কাছে কখনোই খুব বিশেষ কিছু ছিল না, কারণ আমার জন্মদাত্রী আমাকে ফেলে চলে গেছে। সেখানে জন্মদিন কিভাবে আমার জীবনে বিশেষ দিন হতো? মেহমেদ সেইবার প্রথমবারের মতন আমাকে নিজে থেকে ফোন দিল। আমি আনন্দে অশ্রুতে আবেগাপ্লুত হয়ে পড়লাম। মেহমেদের সঙ্গে ভেজা গলায় কথা বলছি আর চোখের পানি মুছছি। মনে হচ্ছিল এটা যেন কোনো স্বপ্নের জগৎ। আমি চোখ বন্ধ করলেই হয়তো এই স্বপ্নের ঘোর কেটে যাবে। জন্মদিন নামক দিনটি সবসময় আমার কাছে বিরক্তিকর মনে হলেও তখন মনে হলো না। আমার জীবনের সত্যিই জন্মদিন নামক একটি বিশেষ দিন আছে, যেই দিনে প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া যায়। সেই এত রাতে দরজা খুলে দেখলাম মেহমেদ গোলাপ আর কেক হাতে দাঁড়িয়ে। গায়ে তার প্রচণ্ড জ্বর, জীর্ণ শীর্ণ ক্লান্তি মাখা এক মুখ। আমি নিজে থেকে প্রথমবারের মতন মেহমেদকে স্পর্শ করলাম, চুমু এঁকে দিলাম ওই ঘাম আচ্ছন্ন ললাটে। মেহমেদের দুই বাহুতে শুধু আমার অবস্থান। আমার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন আমি লিখে দিলাম মেহমেদের নামে। মেহমেদের নিঃশ্বাসের প্রতিটি বিন্দু আমার বুকের ওপরে এসে ঝড় পড়ছিল। মাতাল অনুভূতিতে আমি এলোমেলো হয়ে গেলাম। মন বারবার উস্কানি দিয়ে বলছিল যে এটাই আমার প্রেমিক পুরুষ, এটাই সেই পুরুষ যে আমার নিকট হতে আমাকে নিঃস্ব করেছে। সেই রাতে আমরা দুজন দুজনের নিকট এতটাই মত্ত ছিলাম, আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল এটি। বৃষ্টিতে ভিজবে মেহমেদ? মেহমেদ মাথা নাড়িয়ে না বোঝালো। আমি আবার বললাম, চলুন না। মেহমেদ ল্যাপটপে কাজ করা বাদ দিয়ে বলল, না। এরপর মেহমেদের সেভাবে কোনো হেলদোল দেখলাম না। বুকের ভেতর এবার চাপা অভিমান জেগে উঠল আমার। আমি সামান্য একটা কথাই যার ভিতরে আলোড়ন সৃষ্টি করে না, তার তো আমার প্রতি কোনো মহব্বত নেই। সেদিন যতক্ষণ বৃষ্টি হয়েছিল আমি ততক্ষণ বৃষ্টিতে ভিজেছি, কিন্তু আমার অভিমান আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। ছাদ থেকে নিচে এসে আবার ঠান্ডা পানিতে গোসল করতেই তীব্র জ্বরে পড়লাম। প্রায় 4-5 দিন এই জ্বরে কাবু ছিলাম, কোনো হুঁশ ছিল না। যতবার জ্বরের ঘোরে চোখ মেলেছি আবছাভাবে মেহমেদের জীর্ণ শীর্ণ চেহারা দেখেছি। ক্লান্তিহীনভাবে আমার সেবা করছিল সে, চোখে কোনো অবহেলা অনাদর ছিল না। আচ্ছা, আমি কি জীবনে এর চেয়ে বেশি কিছু চেয়েছিলাম? চাইনি তো।
আমি তো এখন সবচেয়ে সুখী একজন মানুষ। আমার কাছে ভালোবাসার মতন মানুষ আছে। মেহমেদের আদর, যত্ন, ভালোবাসা, আর দিন দিন আমি আরও আদুরে হয়ে গিয়েছিলাম। বারবার মনে হতো মানুষটা আমার জন্য এত কিছু করে, তবে আমি কেন এত ব্যর্থ? আমি কি ঠিকভাবে ভালোবাসতে পেরে উঠতে পারিনি এখনো তাকে? আমার ভিতরের অনুশোচনার সৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল স্ত্রী হিসেবে আমার জীবনের কোনো সার্থকতা নেই। আমি ভালোভাবেই নিজের স্বামীকে আজ অবধি চিনতে পারিনি। মেহমেদের জন্য আমার শুধু ভালো লাগা ছিল, ভালোবাসাটা ছিল না। অপরদিকে মেহমেদ আমাকে সত্যিই তো ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসা বুঝতেই ব্যর্থ। মেহমেদ পরের দিন কাজে চলে গেল। কাল ফেরার কথা। আমার শরীরটা আগের চেয়ে বেশ ভালো, কিন্তু মনের অবস্থাটা খুবই খারাপ। বারবার মনোকষ্টে দগ্ধ হচ্ছিলাম আমি। জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেছে। আমি স্ত্রী হিসেবে কি এতটাই অসার্থক? বাবার কাছে গেলাম। আজকাল বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। অসুস্থতার খাতিরে আমার সেভাবে বাবার কাছে আসা হয়নি, বরং বাবাই এসেছিলেন আমার কাছে। পিতা মাতার সন্তানের মনের কথা বুঝতে পারেন, এটা আবারও প্রমাণ হলো। বাবা আমাকে প্রশ্ন করে বসলেন, কি হয়েছে আমার? আমি বেশ কয়েকবার আমতা আমতা করলাম। ভেবেছিলাম আমাদের ভিতরকার কথা বাবাকে জানাবো না, কিন্তু শেষমেশ তার সম্ভব হলো না। আমি খুলে বললাম বাবাকে সব কিছু। মেহমেদের দায়িত্বশীলতা, ভালোবাসা, আমার ব্যর্থতা, অনুশোচনা সব কিছু বাবার সামনে তুলে ধরলাম। এরপর প্রশ্ন করলাম, আমি তো একটা ভালো স্ত্রী নই বাবা। আমার ভিতরে কোনো ভালোবাসা কাজ করে না কেন বাবা? আমার কি মেহমেদের কাছ থেকে সরে আসা উচিত? মেহমেদকে তো আমি স্ত্রী হিসেবে এখন অবধি কিছুই দিতে পারিনি। বাবা বেশ অনেকটা সময় আমার দিকে তাকিয়েছিলেন। অকস্মাৎ তিনি হেসে বললেন, তোমার ব্যর্থতাই তোমার সুখের কারণ নয় তো লাবণ্য। এই যে তুমি মেহমেদের ভিতরে নিজের জন্য ভালোবাসা, অনুভূতি সৃষ্টি করে নিতে পেরেছো, এটাই কি তোমার বড় সার্থকতা নয়? কজন পারে নিজের জীবনসঙ্গীর ভিতরে নিজের প্রতি দুর্বলতা সৃষ্টি করতে? আর তোমার যে মেহমেদের জন্য ভালোবাসা কাজ করে না, সেটা জানলেই বা কিভাবে? যদি ভালোবাসা নাই থাকতো, তাহলে কেন তুমি আমার কাছে ছুটে আসলে এমন একটা পুরুষের জন্য যাকে নিয়ে তোমার কোনো অনুভূতি নেই? বাবার পানে আমি চেয়ে রইলাম। বাবার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। সত্যিই তো তাই। মেহমেদের কাছে আমি অপরিচিতা ছিলাম। সেই মেহমেদ আমার জন্য এত কিছু করছে, আমাকে ভালোবাসছে, সেটাই কি আমার জন্য বড় পাওয়া নয়? আমার অনুশোচনা ক্রমে ক্রমে কমে যাচ্ছিল। আমি বাসি তো মেহমেদকে ভালো, ওটা শুধুমাত্র আমার ভালো লাগা ছিল না। না হলে যাকে আমি ভালোবাসি না, তার জন্য এত অন্তর পুড়ছে কেন আমার? বাবা ঘুমাতে চলে গেলেন। আমি সারা রাত পাশের ঘরে নিজের নেত্রবাড়ি বিসর্জন দিলাম। কেন মেহমেদের জন্য আমার বুকটা যে জ্বলে যাচ্ছে। সকালে নাস্তা বানিয়ে বাবাকে ডাকতে গেলাম। বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু বাবা উঠলেন না। আমি সাবধানে গিয়ে বাবার নাকের সামনে হাত রাখলাম। হৃদস্পন্দন পরীক্ষা করলাম। এ কি, বাবা যে নিঃশ্বাস নিচ্ছে না। মেহমেদকে ফোন করলাম। বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল যাওয়ার কিছুক্ষণ পরই ডাক্তার বাবাকে মৃত ঘোষণা করলেন। আমি হতবিহ্বল হয়ে বসে পড়লাম। যেই মানুষটার সঙ্গে কাল রাত অবধি একসঙ্গে বসে কথা বললাম, সেই মানুষটা আমার জীবন থেকে এত তাড়াতাড়ি চলে গেল। আপন বলতে কি আমার আর কিছুই রইল না। এরপর আর কিছু মনে নেই। আমি চেতনা হারিয়ে ফেললাম। পরিপূর্ণ জ্ঞান ফিরতেই দেখলাম আমি মেহমেদের কাছে। প্রথমে সবটা স্বপ্ন মনে হচ্ছিল, কিন্তু যখন বাবার লাশটা স্পর্শ করলাম, তখন বুঝলাম এটা আমার স্বপ্ন না। মৃত্যুর পরেও বাবার মুখটা খুব হাসি মাখা, অথচ জীবনে তিনি কত কষ্টটাই না সয়েছেন। নিজের স্ত্রী, সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছে। বাবার দাফন কার্য সম্পন্ন হয়ে গেল। আমি তাকিয়ে রইলাম বাবার ঘরের খাটটার দিকে। কালকে রাতেও তো এখানেই ঘুমিয়েছিলেন, আজ এভাবে আমায় একা ফেলে চলে গেলেন। আচ্ছা, সকলে আমায় এভাবে ফেলে চলে যায় কেন? বুকটা এত ভারী ভারী লাগছে কেন? আমার এই জীবনের প্রাপ্তির খাতা কি এতটুকুই? বাবাকে হারানোর আজ প্রায় 2 মাস হতে চলল। আগে মনে বিচিত্র রকমের অনুভূতি কাজ করত, এখন এসব ভাবলেই বিরক্ত লাগে। মেহমেদের সঙ্গেও কেমন যেন দূরত্ব চলে এসেছে আজকাল। মেহমেদের মধ্যে অবশ্য এই নিয়ে কোনো অভিযোগ নেই। এত বড় একটা শোক কাটিয়ে উঠেছি কিছুদিন আগে। শোক পুরোপুরি এখনো কাটেনি। আজীবন এই দুঃখ ভোলার মতন নয়। বাবার অভাব কি আসলেই পূরণযোগ্য? বাবার ফ্ল্যাটের সামনে যেতেই
প্রচণ্ড চমৎকার দেখতে লম্বা ফর্সা গড়নের একটা পুরুষ মানুষকে দেখে আমি থমকে গেলাম। ওনাকে তো আমি চিনি না। এত ইয়াং একজন পুরুষের সঙ্গে বাবারই বা কী পরিচয়? আমি সামনে গিয়ে দাঁড়ালাম মানুষটির। আমার দিকে তাকিয়ে তিনি বেশ অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, আর ইউ মিস্টার আফকাশ ডটার্স? আমি চিন্তিত ভঙ্গিতে জবাব দিলাম, ইয়েস আই অ্যাম, বাট হু আর ইউ? সেই পুরুষটি কেমন একটা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। কেমন একটা কাঁপা কাঁপা গলায় বললেন, আমি অ্যাকচুয়ালি আরশান। আমার তৎক্ষণাৎ মনে হলো আমার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করলো। আমি যা ভাবছি সত্যি তাই নয় তো। আমি তবুও অচেনার মতন ভান করলাম, চিনলাম না তো ঠিক। হঠাৎ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একজন ভদ্রমহিলা আমাকে বললেন, আমাকে চিনেছো? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি হতবাক হয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। দীর্ঘ 17 বছর পরেই দেখা। ভদ্রমহিলা একেবারে আমার মতন দেখতে। ভদ্রমহিলা প্রচণ্ড সুন্দর। তার গালের ঠিক বাম পাশে একটা তিল রয়েছে। আদতে তিনি আমারই মা। অন্য কেউ হলে মাকে দেখার সঙ্গে সঙ্গেই হয়তো জড়িয়ে ধরতো। আমার ক্ষেত্রে এসব কিছুই ঘটল না। তিনি যদি আমার মতন দেখতে না হতেন, তাহলে আমি কখনো তাকে শত দেখাতেই চিনতাম না। মনের ভেতর কেমন একটা আক্রোশ কাজ করলো। এত বছর পর তিনি কেনই বা ফিরে এলেন? আমার সামনে এসে তিনি বললেন, তুমি নাকি লাবণ্য, তাই না? তুমি দেখতে একেবারে তোমার বাবার মতন। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। আমার চেহারাটা মায়ের মতন। বাবার ছিটেফোঁটা অংশটুকুও আমার মধ্যে নেই। সোফায় বসতে বসতে চায়ে চুমুক দিতে দিতে তিনি বললেন, আমি তোমার বাবার মৃত্যুর খবর পেয়েই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু পাসপোর্টজনিত জটিলতায় আর আসতে পারিনি। তোমার বাবাকে শেষবার দেখার মতন সৌভাগ্যও আমার হয়নি। আমি অত্যন্ত তিক্ত গলায় বললাম, যে মানুষটা জীবিত থাকাকালীন তাকে মূল্য দেননি, ছেড়ে চলে গিয়েছিলেন, মৃত্যুর পর তার প্রতি এত আবেগ। আমার বাবার প্রাক্তন স্ত্রী আমার এহেন আচরণে একটুও বিরক্ত হলেন না। স্বাভাবিক মুখভঙ্গি বজায় রাখলেন। শান্ত গলায় বললেন, লাবণ্য, তোমার এসব কথা বলা অনুচিত নয়। তোমার জায়গায় আমি হলে একই কথা বলতাম। আসলে বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু কিভাবে শুরু করা উচিত বলো? আমি স্থির দৃষ্টিতে বললাম, যখন সবকিছু শেষ, তখন বলার আর কি বা থাকতে পারে? তিনি আবারও হেসে বললেন, তোমার মনে এখন অনেক প্রশ্ন, সেটা আমি জানি। তোমার বাবা মানুষটা প্রচণ্ড ভালো একজন মানুষ। প্রত্যেকটা মেয়ের স্বপ্নের মতন মানুষ তিনি। আমাকে খুব ভালোবাসতেন তোমার বাবা। কিন্তু সব মানুষের কি ভালোবাসার মতন মন থাকে? আমি খুব ছন্নছাড়া স্বভাবের মানুষ লাবণ্য। এই সংসার জীবন কখনো আমার জন্য ছিল না। আমার জীবনে কোনো পিছুটান নেই। আমি সবসময় স্বপ্ন দেখেছি আমি দেশে বিদেশে ঘুরব। এই স্বামী সংসারময় জীবন আমার মনে কখনোই ভালো লাগা সৃষ্টি করতে পারেনি, কারণ আমি সব সময় পিছুটানহীন স্বাধীন জীবন চেয়েছি। সে কারণেই সংসার জীবন কখনো তার নিগড়ে আমাকে আবদ্ধ করতে পারেনি। কিছু কিছু মানুষের হৃদয়ে প্রকৃতি মায়া নামক বস্তুটির বসবাস থাকে না। মনে করো আমি ঠিক তেমনই একজন। আমি প্রশ্ন করলাম, এটাই কি কারণ ছিল আমার বাবাকে ছেড়ে চলে যাওয়ার? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই কারণটা কি যথেষ্ট নয় সবকিছু ছেড়ে চলে যাওয়ার? আমি বললাম, আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন কেন? তিনি আমায় জবাব দিলেন, তোমাদের দুজনের কাস্টাডিতে আমি চাইলেই নিয়ে যেতে পারতাম, কিন্তু নিইনি, কারণ তোমার বাবাকে একেবারে একা করে দিতে আমি চাইনি। আমি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালাম। আমার বাবা এই মানুষটিকে ভালোবেসে সব কিছু হারিয়েছেন, বিনিময়ে পেয়েছেন শুধু শূন্যতা। জীবন তাকে এরূপ নির্মমতা কেন দিল? এরপর অনেকক্ষণ আমাদের ভিতর কোনো কথা হয়নি। মন থেকে সেভাবে কথা আগানোর মতন সাহসও আসেনি। অপরিচিত মানুষরা প্রথমবার একত্রিত হলে এমনটাই হয়তো হয়, কিন্তু এই মানুষটা তো আমার মা। এতটা তো পরিচিত হয়েও এতটা অপরিচিত কেন? বাইরে যেই ছেলেটা বসে আছে সে কিন্তু তোমার ভাই। তোমার মনে আছে আরশানের কথা? আমি স্পষ্ট গলায় বললাম, চেহারা মনে করতে পারছি না, তবে দাদিজানের কাছে শুনেছি। তিনি প্রশান্ত গলায় বললেন, তোমার বাবার আগে ডায়েরি লিখতেন, এখন লেখেন? আমি বললাম, জানি না। তিনি আবারও বললেন, তোমার বাবার স্মৃতিটা কোথায় লাবণ্য? আমি বেশ খানিকটা চুপ ছিলাম। এরপর নীরবতা ভেঙে বললাম, একটু দূরেই চিরায়তভাবে নিদ্রিত আমার বাবা। আমি আরশান, চিনেছ আমাকে? বাংলা ভাষাতেও বিদেশি ভাষার ছাপ স্পষ্ট।
বাংলা বলা যে এতটা কঠিন তা হয়তো আমার ভাইকে না দেখলে বুঝতাম না। আমি হেসে বললাম, চিনেছি তো। এরপর আমরা একে অপরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিলাম। এত দিনের অদেখা, এত সহজে কি চোখের তৃষ্ণা মেটে? আমার প্রাতর হৃদয় মাখনের মতন গলে গেল। আমি জড়িয়ে ধরলাম আমার ভাইকে। আমি কখনো আমার জীবনে মাকে চাইনি, কিন্তু আরশান ভাইয়ার অভাব বোধ করেছি। জীবনে একবার হলেও তাকে দেখতে চেয়েছি। মায়ের প্রতি সত্যি বলতে আমার একটা চাপা রাগ ছিল। ফেলেই তো গিয়েছিলেন, তবে ফিরে এলেন কেন? এলেনই যদি, তবে আর একটু আগে এলেন না কেন? বাবার স্মৃতির সামনে অনেকটা সময় দাঁড়িয়েছিলেন মা। তার চোখে শোকের ছায়া ছিল, কিন্তু কোনো আক্ষেপ ছিল না। আমি এই আক্ষেপটাই তার চোখে দেখতে চেয়েছিলাম। এত সুন্দর সংসার, সন্তান, স্বামীকে ফেলে চলে গিয়েছিলেন শুধুমাত্র স্বাধীনতার জন্য। আমার খুব জানতে ইচ্ছে হয়, সত্যি কি শেষ অবধি তিনি স্বাধীনতা পেয়েছিলেন? মা আর ভাইয়া চলে গেলেন। যার সময় মেহমেদের সঙ্গেও দেখা হয়েছিল। আমার অশ্রু সংবলিত চেহারা মেহমেদকে স্পষ্ট জানান দিচ্ছিল, এরা আসলে আমার কে। আমি বাবার ঘরে গেলাম। টেবিলের ওপর থেকে আমার বাবার ডায়েরিটা নিলাম। বাবার লেখাগুলো কি সুন্দর ঝকঝকে। পড়তে শুরু করলাম সবটুকু। শুরুর প্রতিটা পৃষ্ঠায় বাবার বিয়ের আগে যুবক সময়কার ঘটনা লেখা। আমি মনোযোগ সহকারে গভীরভাবে পড়ে যাচ্ছিলাম। এরপর একটা পৃষ্ঠায় চাকরি হবার পর প্রথমবার বিয়ের মেয়ে দেখতে গিয়ে বাবার বিড়ম্বনায় পড়ার গল্প লেখা। মেয়েটা নাকি বাবাকে হুমকি দিয়ে বলেছিল সে যেন বিয়েতে না বলে। পাশের বাড়ির মদনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। আমার এটুকু পড়ি সত্যিই হাসি পেল। কত বড় সাহস, আমার বাবাকে হুমকি! এরপর একটা পৃষ্ঠায় খুব সুন্দর করে লাল নীল কালিতে লেখা দেখলাম। জীবনের রঙিন দিনগুলোতে মতোই খুব যত্ন নিয়ে লেখা হয়েছে এগুলো। পড়তে পড়তে জানতে পারলাম এরপর বাবা যেই মেয়েটিকে দেখতে গিয়েছিলেন সেটি ছিলেন মূলত আমার মা। মাকে প্রথম দেখাতেই বাবার মনে ধরেছিল, তবে মা প্রথমবারই বিয়ের ক্ষেত্রে রাজি হননি। এরপর কয়েক পাতা সেই বিষয়ক বাবার দুঃখ বেদনা সম্মিলিত কিছু কথা ছিল, যেটিতে কিনা একজন হতাশাগ্রস্ত প্রেমিকের আকুলতা প্রকাশ পেয়েছে। তারপর অজ্ঞাত কারণে মা হঠাৎ বিয়েতে রাজি হয়েছিলেন। এরপর থেকে ডায়েরিতে তাদের নিত্যদিনকার সংসারজনিত ঘটনাগুলোকেই পরপরভাবে বাবা উল্লেখ করে গেছেন। প্রচণ্ড রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রকাশ ছিল সেখানেও। আরশান ভাইয়া এবং আমার জন্মকে কেন্দ্র করে বাবা ডায়েরিতে কত কিছুই না লিপিবদ্ধ করেছেন। আমার বুক অবাধ জলোচ্ছ্বাসে ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। বারবার প্রশ্ন আসছিল মনে, এত সুখের নগরী রেখে মা কেন চলে গেলেন? বাবাকে কখনোই তার ব্যক্তি জীবনের কথা জিজ্ঞেস করার মতন দুঃসাহস আমার হয়ে ওঠেনি। মনে মনে বারবার প্রশ্ন আসলেও সেটা নিজে থেকেই এড়িয়ে গেছি। কখনো জানতেই চাইনি আমার মা কোথায়। হয়তো ছোট বয়সেই বুঝে গিয়েছিলাম যে জীবন আমার জন্য এতটা সুখের নয়। নিজের স্বভাব কৌতূহলীপনাকে দমাতে না পেরে আমি ডায়েরির পরের অংশগুলো খুব মনোযোগ দিয়েই পড়ছিলাম। পরের অংশগুলোতে স্বাভাবিক দিনের উল্লেখ ছিল, কিন্তু আমি মনের অজান্তেই খেয়াল করলাম বাবার লেখার ধরনগুলো হঠাৎ বদলাতে শুরু করছে। লেখায় আগের মতন ঝুমঝুম ধারাটা বজায় নেই। আচ্ছা, ব্যক্তি জীবনের কষ্ট কি লেখার ধরনেও প্রকাশ পায়? বাবার জীবনের খারাপ অধ্যায়গুলো টানাপোড়েন শুরু হলো তখন। মা হঠাৎই বাবার কাছে বৈবাহিক জীবন থেকে মুক্তি চেয়ে বসলেন। বাবা প্রশ্ন করলে তিনি বলেছিলেন তার জীবনে সবই আছে, শুধু স্বাধীনতা ছাড়া। তিনি সংসারের এই মায়াজালে আবদ্ধরত থাকতে চান না, তিনি চান শুধু মুক্তি। এই কথাগুলোই অত্যন্ত আবেগজনিত অক্ষরে লেখা ছিল। এই পৃষ্ঠার কাগজের রং কেমন ঝাপসা আর খসখসে। বাবা হয়তো এই শোকের অনল মেনে নিতে পারেননি। চোখের পানি কণাগুলো সাক্ষী হয়তো এই কাগজগুলোই ছিল। এর পরের অংশটা বাবা অত্যন্ত নীরস কাঠখোট্টা ভঙ্গিতে লিখেছেন। ভাইয়ার আর আমার কাস্টাডি পেতে বাবা মন ও আইন দুটোর সঙ্গেই লড়ে গেছেন। ভাইয়াকে তিনি কাছে পাননি, আমাকেই পেয়েছিলেন। এতটুকুই হয়তো তার জীবনের শেষ প্রাপ্তি ছিল। আমি যে দেখতে আমার মায়ের মতোই, সেই বিষয়টা আমি পছন্দ না করলেও বাবা কিন্তু করতেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন যে আমি আমার মায়ের মতন দেখতে বলেই তিনি একটু দূরত্ব বজায় রেখে চলেছেন। আমার দিকে সেভাবে চোখে চোখ রেখে তাকাননি। এর কারণটা যদিও খুব সোজা। আমাকে দেখলেই বাবার নিজের পূর্ণ প্রীতি সম্মিলনের কথা তথা মায়ের কথার আমলে আসতো। এরপর ডায়েরির অর্ধেক অংশ জুড়ে ছিল শুধু আমার বেড়ে ওঠা, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার মধ্যেকার গল্প।
এইটুকু অংশ আমি প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়েছি। আমাকে যে কেউ এতটা ভালোবাসে এবং আমাকে কেউ এতটা ক্ষুদ্রভাবে কেউ লক্ষ্য করছে, এটা আমার ধারণা জ্ঞানের বাইরে ছিল। আমি তো সবসময় সকলের ধ্যান জ্ঞানের বাইরেই ছিলাম। তবুও আমি বাবার এতটাই কাছে ছিলাম। সত্যি, বাবা তো কখনো তার মনের কথা আমার কাছে প্রকাশ করেননি, এতটা চাপা ছিলেন তিনি। বাবা আমার কাস্টাডি যখন পান, তখন আমার বয়স 3 কি 4। অফিস করা তার আমাকে সামলানো খুব একটা সহজ বিষয় ছিল না। তবুও বাবা কতটা যত্ন নিয়ে আমার খেয়াল রেখেছেন। বাবা, আমি যে মায়ের চেয়েও তোমার কাছে বেশি ঋণী। আমার ঋণের বোঝা কি এতটাই ছিল যে আমায় ফেলে এভাবে চলে গেলে? শেষ কিছু পাতায় এসে আমি থামলাম। এই ডায়েরি পড়তে গিয়ে আমি এক বিন্দুও বিরক্ত অনুভব করিনি, কারণ এইটাই যে আমার গল্প, আমার পরিবারের গল্প। আমার সব কিছু, আমার পুরো জীবন এই ডায়েরিতে জড়িত। শেষ পাতাগুলোতে আমার লেখায় আগের মতন আর সেই উত্তেজনা আবার প্রকাশ পেয়েছে। নীরস ভাবটা যে নেই, তার লেখার ধরনেই প্রকাশিত। শেষ পাতায় বাবা লিখেছেন, আমার সারা জীবনে আমি ভেবেছি লাবণ্য তোমারই মতন বেলি। বেলি, তুমি সংসার ধর্ম থেকে ছিটকে দূরে সরে গেছো। এক দফায় নয়, বরং কয়েক দফায় তুমি বলেছিলে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারো না। মায়া তোমার ভিতরে নেই। যেহেতু লাবণ্য তোমার মতন দেখতে, তাই আমি ভেবেছি সেও একই পথে চলবে। কিন্তু না, লাবণ্য কিন্তু তোমার মতন নয় বেলি। কাল সে প্রমাণ করেছে সে তোমার মতন নয়। এই যে স্বামীর প্রতি লাবণ্যের এত অভিমান, এত অভিযোগ, এটাতেই কি প্রমাণ হয় না লাবণ্য তোমার মতন নয়? আমি আমার সারা জীবন তোমাকে নিয়েই আটকে গেছি, কিন্তু তুমি কি দারুণভাবে জীবনকে উপভোগ করেছো। আমার আর লাবণ্যের ভাগ্যটা কতটা একই, তাই না? আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আর লাবণ্য তার মাকে। লাবণ্যকে সবসময় তোমারই ছায়া, তোমারই প্রতিচ্ছবি মনে হয়েছে আমার, কিন্তু সে একদমই তোমার মতন নয়। তার স্বামীর প্রতি, তার ভালোবাসার প্রতি তার যথেষ্ট সম্মান, ভালো লাগা রয়েছে। অভিমান, অভিযোগ রয়েছে। আজকাল কয়টা সম্পর্কই বা এই জিনিসটুকু আছে? স্বাধীনতার দিক থেকে এগিয়ে গেলে তুমি জীবনের দিক থেকে পিছিয়ে গিয়েছো বেলি। তোমার জীবনে সব আছে, কিন্তু ভালোবাসা, মায়ার কোনো সম্পর্ক কিংবা বন্ধন নেই। তুমি সত্যিই ব্যর্থ বেলি। এইদিকে তোমাকে ভালোবেসে সবসময় সকল কিছুর ঊর্ধ্বেই রয়ে গেলাম। এটাই আমার জীবনের সব থেকে বড় সার্থকতা। আমি ভালোবাসতে জানি বেলি। ডায়েরিতে মায়ের উদ্দেশ্যে লেখা এই শেষ অংশটুকু পড়ে বুকের নিমিত্তে যতটুকু বেদনারা লুকিয়েছিল সব উপচে পড়ল। বাবা মারা যাওয়ার আগের দিন আমার সঙ্গে কথাবার্তা বলে গিয়ে এটুকু লিখেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বাবা, আপনি কি জানেন আপনার সারাটা জীবন আপনি একজন ভুল মানুষকে ভালোবেসে গেছেন? এভাবে ভুল মানুষকে হৃদয় দিলেন কেন বাবা? আপনি তো সত্যিই মহান। একজনকে জীবনের শেষ অবধি ভালোবেসে গেছেন। আপনার তো তুলনাই হয় না। সব কিছু পেয়েও আবার হারিয়ে ফেলেছেন। তবুও এই পাওয়া ও হারানোর উপাখ্যানে আপনি চিরবিজয়ী, কারণ আপনি ভালোবাসতে জানেন। আর মা, রইল আপনার কথা। আপনি বাস্তবিক অর্থেই একজন ব্যর্থ মানুষ। আপনার স্বাধীনতাই যে আপনার সবচেয়ে বড় পরাধীনতা, সেটা কি আপনি জানেন? শেষ অবধি কিন্তু আপনার জীবনে শুধু স্বাধীনতাটাই রয়ে গেল, কোনো ভালোবাসার পিছুটান কিন্তু রইল না। আপনি একা, বড়ই একা। নিজের সাংসারিক জীবন থেকে অনেকটাই সরে গিয়েছিলাম আমি। একের পর এক জীবনে এক ধাক্কা। সব কিছু সামলে উঠতেই আমার জীবনে আবারও একটা বড় পরিবর্তন। দুপুরে মেহমেদের নিজের কাজের জন্য বের হচ্ছিল। বের হওয়ার সময়ই তুমুল বৃষ্টি। দেরি হওয়ায় বেচারা বৃষ্টির ভেতরেই বেরিয়ে গেল। মাঝ রাস্তায় গিয়েই আমার চিৎকার শুনে আমার দিকে ফিরে তাকালো মেহমেদ। বৃষ্টির পানি উপেক্ষা করে গিয়ে মেহমেদের কানে ফিসফিস করে আমি বললাম, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। মেহমেদ পিলে চমকে আমার দিকে তাকালো। চোখের উত্তেজনায় বলে দিচ্ছিল সে ঠিক কতটা খুশি। এরপর তীব্র বৃষ্টি থাকা সত্ত্বেও দুজন একসঙ্গে ভিজেছি। উপভোগ করেছি প্রকৃতির অশ্রুধারাকে। বৃষ্টির কণাগুলো যখন মেহমেদের গাল বেয়ে চোখের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল, তখন আমি মনের সকল তৃষ্ণা মিটিয়ে তা দেখেছি। প্রিয় মেহমেদ, এভাবেই আমার ভালোবাসাকে সবসময় গ্রহণ করো। আমিও ঠিক এভাবেই তোমাকে ভালোবাসতে চাই। আমার 1.5 বছরের একটা মেয়ে আছে। সে আমায় তার নিজের ভঙ্গিমায় কত কিছু বলে।
আমার সঙ্গে তার কত কথা। মেহমেদ সময় পেলেই চায়ের কাপ নিয়ে আমার পাশে বসে গল্প করে। আমার এই ক্লান্ত দৃষ্টিতে আমি যখন মেহমেদ এবং আমার মেয়ের দিকে তাকাই, আমার মনে হয় এখানেই আমার সকল সুখ বরাদ্দ। পৃথিবী, তুমি সত্যি বড়ই মহান। আমার জীবনে এখন আর কোনো চাওয়া নেই। আমার অপ্রাপ্তিগুলোকে আমি মেনে নিয়েছি। এত কিছুর মাঝেও আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আমি মেহমেদের মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করতে পেরেছি। আর আমার সবচেয়ে বড় সার্থকতা, আমি ভালোবাসতে পেরেছি। জীবন আমার থেকে যা কেড়ে নিয়েছে, বিনিময়ে দিয়েছে তার বহু গুণ। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।